অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসে স্বাগত। আজ তোমাদের জেনেটিক্স কোর্সের বায়োকেমিক্যাল জেনেটিক্স বা প্রাণ রাসায়নিক বংশগতিবিদ্যা সম্পর্কে আলোচনা করব। তো এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ, জর্জ ওয়েলস বিডল এবং এডওয়ার্ড লরি টেটন। এরা দুজনে মূলত বায়োকেমিক্যাল জেনেটিক্স বা প্রাণ রাসায়নিক বংশগতির সূত্রপাত ঘটান। এই জন্য এদেরকে প্রাণ রসায়নবিদ্যার জনক বলা হয়। তো এখন আমরা দেখি যে আসলে প্রাণ রসায়ন বংশগতিবিদ্যা কী। তো জেনেটিক্স কী এই বিষয়টা আমরা আগেই জানি। জীববিজ্ঞানের যে শাখায় জিন বিষয়ক গবেষণা, সংক্ষেপে যে জিন বিষয়ক গবেষণা, সেটা হচ্ছে বংশগতিবিদ্যা। আর প্রাণ রাসায়নিক অর্থাৎ বায়োকেমিক্যাল, তাহলে এই বায়োকেমিক্যাল অংশটা কী সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা যদি দেখো যে বংশগতিবিদ্যার যে শাখায় শারীরবৃত্তীয় ও প্রাণ রাসায়নিক পর্যায়ের বিভিন্ন কার্যপদ্ধতি নিয়ে আলোচনা, পর্যালোচনা, গবেষণা করা হয় তাকে প্রাণ রাসায়নিক বংশগতিবিদ্যা বলা হয়। অর্থাৎ প্রাণ রাসায়নিক বংশগতিবিদ্যা হলো বংশগতিবিদ্যার একটা শাখা, যে শাখায় বায়োকেমিক্যাল, একটা জীবের শারীরবৃত্তীয় এবং বায়োকেমিক্যাল যে বিভিন্ন রিয়াকশন থাকে বা বিভিন্ন পর্যায়ে থাকে, সেগুলো নিয়ে আলোচনা করা, গবেষণা করা যে শাখায় করা হয় সেটাই হচ্ছে প্রাণ রাসায়নিক বংশগতিবিদ্যা। আমরা একটু বিস্তারিত যদি বলি, যে জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ ও বিভিন্ন প্রাণ রাসায়নিক কার্যাদি বিভিন্ন জিন কর্তৃক নির্দেশিত হয়। এটা আমরা জানি যে যেহেতু জিন সব কিছু ঠিক করে, তাহলে জিন কর্তৃক নির্দেশিত হয়। জীবের এরও বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ ও বিভিন্ন প্রাণ রাসায়নিক কার্যাদি সম্পাদনে জিনের ক্রিয়াকলাপ সম্পর্কে বংশগতিবিদ্যার যে শাখায় আলোচনা, পর্যালোচনা, গবেষণা করা হয় তাকে প্রাণ রাসায়নিক বংশগতিবিদ্যা বলা হয়। অর্থাৎ এটা পরোক্ষ কথা বলা হয়েছে যে একটা জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ এটা মূলত জিন দ্বারা নিয়ন্ত্রিত। জিনের মাধ্যমে সমস্ত একটা জীবের সমস্ত জৈবিক কার্যকলাপ হোক, শারীরবৃত্তীয় কার্যকলাপ হোক, তার বৈশিষ্ট্য সব কিছুই নিয়ন্ত্রিত হয়। এই জন্য মূলত আমরা বলতে পারি যে জিনের ক্রিয়াকলাপ, বিভিন্ন প্রাণ রাসায়নিক কার্যাদি সম্পাদনে জিনের ক্রিয়াকলাপ সম্পর্কে বংশগতিবিদ্যার যে শাখা আলোচনা করা হয় সেটাই হচ্ছে প্রাণ রাসায়নিক বংশগতিবিদ্যা। তো প্রাণ রাসায়নিক বংশগতিবিদ্যা আলোচনার পূর্বে আমরা জিন এবং এনজাইমের সম্পর্কটা কী, কারণ এনজাইম মূলত যে বিভিন্ন বায়োকেমিক্যাল রিয়াকশন বা বিভিন্ন বায়োকেমিক্যাল বিক্রিয়া এগুলোকে নিয়ন্ত্রণ করে এনজাইম নিয়ন্ত্রণ করে। তাহলে সে এনজাইম কীভাবে তৈরি হবে, এনজাইম কোত্থেকে আসে, জিনের সাথে এনজাইমের সম্পর্কটা কী। তাহলে জিন আসলে কি? জিন আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছি যে জিন হচ্ছে কি, যে ডিএনএর বা ক্রোমোজোম বা ডিএনএর অংশবিশেষ, যে অংশটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য, শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের জন্য দায়ী। একটা জিন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য সাধারণত দায়ী থাকে বা নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এনজাইম হচ্ছে মূলত প্রোটিন। জিন বা ডিএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তৈরি করে, আরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিন থেকে মূলত এনজাইমের সৃষ্টি। তাহলে এনজাইম আসলে মূলত হচ্ছে এক ধরনের বা প্রোটিন বলতে পারি, যা জিন নিয়ন্ত্রিত অথবা জিনের মাধ্যমে তৈরি হয়, অথবা বলতে পারি যে ট্রান্সলেশনের মাধ্যমে তৈরি হয়। তাহলে দেখা গেছে যে জিনের মধ্যে এনজাইমের একটা সম্পর্ক তাইলে আছে, কারণ এনজাইম উৎপত্তি হয় জিনের মাধ্যমে। এটা কিভাবে, যে বিভিন্ন জীবের নানা চরিত্র জিন এনজাইমের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। অসংখ্য এনজাইমের প্রভাবে জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া একাধিক ধাপে সাধিত হয়। আবার এইসব এনজাইমগুলো জিনের প্রভাবেই তৈরি হয়। যে কথাটা বললাম সে কথাটা এখানে লেখা আছে, যে দেখা যাচ্ছে জীবদেহের বিভিন্ন রাসায়নিক পদার্থ অনেকগুলো ধাপে গঠিত হয় এবং অর্থাৎ
অথবা বিশ্লিষ্ট হয়। প্রত্যেকটি ধাপ একে একটি এনজাইম নিয়ন্ত্রণ করে, একেই বলা হয় জিন এনজাইম সম্পর্ক। তো জিন এনজাইম সম্পর্ক ইত্যাদি বিষয়ে ইংরেজ চিকিৎসক বিজ্ঞানী স্যার আর্কিবাল্ড গ্যারল্ড এবং উইলিয়াম বেইটসন মানুষের কতগুলো বংশগত রোগ পর্যবেক্ষণ করে সর্বপ্রথম উল্লেখ করেন যে জিনের সাথে এনজাইমের একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ 1902 সালে গ্যারল্ড এবং বেইটসনই সর্বপ্রথম উল্লেখ করেন যে জিন এবং এনজাইমের একটা সম্পর্ক রয়েছে। কিভাবে? যে বংশগত রোগ যেগুলো আছে সেই বংশগত রোগসমূহ পর্যালোচনা বা পর্যবেক্ষণ করতে গিয়ে তাদের মতে এই সমস্ত বংশগত রোগের ক্ষেত্রে পূর্বপুরুষ থেকে আগত মেন্ডেলীয় প্রচ্ছন্ন অ্যালিল বা জিন দায়ী। অর্থাৎ এগুলা দেখা গেল হয়তো পূর্বপুরুষে প্রচ্ছন্ন অবস্থায় থাকে, কিন্তু পরবর্তী প্রজন্মে এসে এগুলো প্রকট অবস্থায় ধারণ করে। প্রকট অবস্থায় ধারণ করলে তখন এই বংশগতি বিশিষ্ট যে রোগ, বংশগতীয় যে রোগ, বংশগত রোগ, সেই রোগগুলা দেখা দেয়। হয়তো দেখা গেল ওই রোগটা আগের প্রজন্মে বা আগের পুরুষে দেখা দেয় না, কারণ সেখানে প্রচ্ছন্ন অবস্থায় থাকে। তো সমস্ত বংশগত রোগের ক্ষেত্রে রোগীর দেহে কোনো না কোনো সক্রিয় এনজাইমের বা প্রোটিনের ঘাটতি থাকে। বংশগত রোগ, যাদের ক্ষেত্রে বংশগত রোগ দেখা যাচ্ছে যে স্বাভাবিক একজন মানুষের যদি বংশগত রোগ থাকে, তাহলে দেখা গেল একটা স্বাভাবিক মানুষের দেহে যে সমস্ত এনজাইম থাকে তার চেয়ে তার দেহে কোনো একটা এনজাইম কম আছে। তাহলে এনজাইম কম হলো কেন? তো এনজাইম কম হলো যেহেতু আমরা জানি যে এনজাইম কিভাবে তৈরি হয়, জিনের মাধ্যমে, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে। তাহলে এখানে যদি কোনো এনজাইমের ঘাটতি থাকে তাহলে তার মানে হচ্ছে যে ওই জিনটা নাই। ওই জিনটার অনুপস্থিতির কারণে, নির্দিষ্ট একটা জিনের অনুপস্থিতির কারণে সেই জিনটা যে এনজাইম তৈরি করে সেই এনজাইম আর তৈরি করতে পারে না। এখানে একটা আলক্যাপটোনিয়া রোগের বর্ণনা দেওয়া হয়েছে। যে সাধারণ অবস্থায় এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে যে ফিনাইল অ্যালানিন, এই যে অ্যামাইনো অ্যাসিডটা, এই অ্যামাইনো অ্যাসিডটা ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজের প্রভাবে পরিবর্তিত হয়ে টাইরোসিনে পরিণত হয়। ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজের প্রভাবে টাইরোসিনে পরিণত হয়। টাইরোসিন আবার টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফারেজের প্রভাবে 4-হাইড্রোক্সি ফিনাইল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এই ফিনাইল পাইরুভিক অ্যাসিড আবার ফিনাইল পাইরুভিক অ্যাসিড ডাইঅক্সিজেনেস এর প্রভাবে হোমোজেন্টিসিনিক অ্যাসিডে পরিণত হয়। হোমোজেন্টিসিনিক অ্যাসিড আবার ডাইঅক্সিজেনেস এনজাইমের প্রভাবে অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। কিন্তু আলক্যাপটোনিয়া রোগী যারা, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এই হোমোজেন্টিসিক অ্যাসিড এইটা আর ভাঙে না, এইটা ওইভাবে পাওয়া যায়। এবং যার ফলে দেখা যায় যে হোমোজেন্টিসিক অ্যাসিড বা অ্যালক্যাপটিন মুক্ত বাতাসের সংস্পর্শে দ্রুত জারিত হয়ে কালো বর্ণ ধারণ করে। অর্থাৎ যেহেতু এই অ্যাসিডটা ভাঙে না, সেহেতু এই অ্যাসিডটা অ্যালক্যাপটোনিয়ার রোগী যারা আছে তাদের প্রস্রাবের সাথে বের হয়ে যায়। বের হয়ে গেলে ওটা দ্রুত কালো বর্ণ ধারণ করে। প্রস্রাব যদি দ্রুত কালো বর্ণ ধারণ করে তাহলে বোঝা যাবে যে অ্যালক্যাপটোনিয়া রোগ তাদের ক্ষেত্রে আছে, তারা অ্যালক্যাপটোনিয়া রোগী। তাহলে এখানে কেন হয়? এখানে হয় এই কারণে যে তাদের ক্ষেত্রে দেখা যায় যে হোমোজেন্টিসেড 1,2-ডাইঅক্সিজেনেজ এই যে এনজাইম, এই এনজাইমটা উৎপন্ন হয় না। তাহলে এই এনজাইম যদি উৎপন্ন না হয়, তার মানে হচ্ছে এই এনজাইম যে জিনের মাধ্যমে তৈরি হয় সেই জিনটা এই রোগীর ক্ষেত্রে অনুপস্থিত থাকে। বিডল এবং টেটাম, যাদেরকে প্রথমে ছবিতে বলেছিলাম যে বিডল এবং টেটাম 1941 সালে গবেষণার মাধ্যমে সিদ্ধান্তে আসেন যে জিনের কার্যপদ্ধতি নিয়ন্ত্রিত হয় জৈব রাসায়নিক পর্যায়ে এনজাইমের সহায়তায় এবং জিনই এনজাইম বা প্রোটিন সংশ্লেষণ করে। এভাবে জিন ও এনজাইমের মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে জৈব রাসায়নিক বংশগতির সূচনা ঘটে। অর্থাৎ তারাই সর্বপ্রথম এই বিষয়ে ডিটেলস বর্ণনা করেন যে জৈব রাসায়নিক পর্যায়ে এনজাইমের সহায়তায় কি হয়, জিনের কার্যপদ্ধতি নিয়ন্ত্রিত হয় এবং জিনই এনজাইম বা প্রোটিন সংশ্লেষণ করে, যেটা আমি আলোচনায় বললাম।
এরপর এক জিন এক এনজাইম অনুকল্প, অর্থাৎ কি হয় যে একটা জিনের মাধ্যমে একটা এনজাইমই তৈরি হয়। তো বিডল এবং টেটাম নিউরোস্পোরা এক ধরনের ছত্রাক, এই নিউরোস্পোরা গবেষণা করে এই থিওরিটা বা অনুকল্পটা, হাইপোথিসিস, যেটা ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথিসিস, এই হাইপোথিসিস গঠন করেন। তাহলে তাদের হাইপোথিসিস অনুসারে কি, যে একটা জিন একটা এনজাইম দ্বারা একটা জিন একটা এনজাইম উৎপাদন করে, অথবা বলতে পারি যে একটা এনজাইম একটা নির্দিষ্ট জিন দ্বারা নিয়ন্ত্রিত। মিউটেশনের ফলে কোনো জিনের পরিবর্তন হলে ওই জিন যে এনজাইমকে নিয়ন্ত্রণ করে সেই এনজাইমটি নির্দিষ্ট জৈবরাসায়নিক প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে পারে না। অর্থাৎ দেখা গেল যে একটা নির্দিষ্ট এনজাইম যে জিন দ্বারা নিয়ন্ত্রিত, সেই জিনটা যদি মিউটেশনের কারণে পরিবর্তিত হয়ে যায়, তাহলে সে কী হবে, পরিবর্তিত হওয়ার ফলে তার বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে যায়, ফলে সে ওই এনজাইমটা আর তৈরি করবে না, সে অন্য আরেকটা এনজাইম তৈরি করবে। ফলে দেখা যাবে যে মিউটেশনের আগে যে এনজাইম তৈরি করতো, সেই এনজাইম যে জৈবরাসায়নিক বিক্রিয়াটা প্রভাবিত করতো, সেই জৈবরাসায়নিক প্রক্রিয়াটা প্রভাবিত হবে না, ফলে রাসায়নিক বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, ওই জায়গাটায় বন্ধ হয়ে যাবে যে জায়গাটা এনজাইমটা কাজ করতো। ফলে দেখা যায় যে মিউটেশনের ফলে একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়, যেটাই যে নির্দিষ্ট এনজাইম যিনি মিউটেশনের ফলে তৈরি না হতে পারে, কিংবা এই এনজাইমে অস্বাভাবিকতা দেখা যায়, ফলে জৈবরাসায়নিক প্রক্রিয়া একটা সমস্যা তৈরি হয়। এ থেকেই তারা ধারণা করেন যে একটা জিন একটা এনজাইমের জন্য দায়ী, বা একটা এনজাইম একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো তাদের যে মতবাদের প্রধান ধারণাগুলো হলো, সকল জীবের সব জৈবরাসায়নিক বিক্রিয়াগুলো জিন নিয়ন্ত্রিত। যত ধরনের জৈবরাসায়নিক বিক্রিয়া ঘটে, রেচন, পরিপাক, শ্বসন, যত ধরনের জৈবরাসায়নিক বিক্রিয়াগুলো আছে সবগুলোই জিন নিয়ন্ত্রিত, এবং এসব বিক্রিয়াগুলো অনেক ধাপে সম্পন্ন হয়, অনেকগুলো ধাপে। তোমরা দেখেছো উদ্ভিদের যে সালোক সংশ্লেষণ বলো অথবা শ্বসন বলো, এগুলো অনেকগুলো ধাপ থাকে, প্রত্যেকটা ধাপে একটা করে এনজাইম থাকে। এই এনজাইমগুলো মূলত জিন দ্বারা নিয়ন্ত্রিত। প্রতিটি ধাপ একটি জিন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে জিন ও জৈবরাসায়নিক বিক্রিয়ার মধ্যে 1:1 সাদৃশ্য দেখা যায়। একটি জিনের মিউটেশনের ফলে কেবলমাত্র কোষের একটি প্রাথমিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার ক্ষেত্রে পরিবর্তন দেখা যায়। একটা মিউটেশন চেঞ্জ হলে ওই মিউটেশন যে এনজাইমটাকে নিয়ন্ত্রণ করে সেই এনজাইমের সমস্যা দেখা যায়। কোনো একটি জৈবরাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন ধাপগুলো ভিন্ন ভিন্ন এনজাইম দিয়ে নিয়ন্ত্রিত হয়। এক একটি এনজাইম একটি নির্দিষ্ট জিনের প্রভাবে উৎপন্ন হয়। তো নিউরোস্পোরা ক্রাসা, বা এই যে চিত্র দেখতেছে, এটা হচ্ছে নিউরোস্পোরা ক্রাসা ছত্রাকের স্পোর। তো এই নিউরোস্পোরা ক্রাসা গবেষণার মাধ্যমে মূলত এই সম্পর্কে অনেক অগ্রগতি হয়, যে জীবদেহের জটিল রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এনজাইম সমূহ প্রভাবগুলোকে ভূমিকা পালন করে। যেমন অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর নিউরোস্পোরার ক্ষেত্রে প্রচুর জৈবরাসায়নিক মিউটেশন পরিলক্ষিত হয়, এবং এই জৈবরাসায়নিক মিউটেশনের সাহায্যে জটিল রাসায়নিক উপাদানসমূহের রাসায়নিক বিক্রিয়ার অনুক্রম সম্পর্কে জানা যায়। আমরা এখানে যদি একটা উদাহরণ হিসেবে দেখি, যে নিউরোস্পোরার ক্ষেত্রে 3টি আলাদা আলাদা জৈবরাসায়নিক মিউটেশন পাওয়া যায়। তাহলে প্রথম মিউটেশনের ক্ষেত্রে কি হয় দেখো, যে এখানে এনজাইম 1 এর প্রভাবে অর্নিথিন তৈরি হয়। পূর্বে যে পদার্থ থাকে, পূর্বে যে অ্যামিনো অ্যাসিড থাকে, সেখানে এনজাইম 1 কাজ করে, এনজাইম 1 কাজ করলে সে অর্নিথিনে পরিণত হয়। অর্নিথিন আবার এনজাইম 2 কাজ করে সাইট্রোলিনে পরিণত হয়, সাইট্রোলিনের উপর এনজাইম 3 কাজ করে আর্জিনিনে পরিণত হয়। তাহলে প্রথম মিউটেশনের ক্ষেত্রে কি হয়, যে আর্জিনিনের পরিবর্তে অর্নিথিন বা সাইট্রোলিন সরবরাহ করলে ছত্রাকটি বৃদ্ধি পেতে শুরু করে। অতএব এখানে পূর্ববর্তী কোনো পদার্থতে অর্নিথিন তৈরির কোনো ধাপে বাধার সৃষ্টি হয়। অর্থাৎ হইল যে এই মিউটেশনটায় এখানে এটা হলো স্বাভাবিক যে অর্নিথিন সাইট্রোলিন আর্জিনিন তৈরি করে, কিন্তু যদি অর্নিথিন উৎপাদন না করে তাহলে কি হবে, এখানে যদি এনজাইম 1 কাজ না করে তাহলে অর্নিথিন উৎপাদন হবে না। অর্নিথিন উৎপাদন যদি না হয় তাহলে তার অর্নিথিনের ঘাটতি হবে। তখন যদি ওই ছত্রাকে বাইরে থেকে অর্নিথিন দেওয়া হয় তাহলে কি হবে, স্বাভাবিক প্রক্রিয়া চলবে। পরে দেখা গেলো যে যদি অর্নিথিন দেওয়া হয়
তখন আবার সে সাইট্রোলিন আর্জিনিন এগুলো তৈরি করে। অথবা দেখা গেলো যে সাইট্রোলিন তৈরি হয় না, সাইট্রোলিন সরবরাহ করলে তখন বিক্রিয়া স্বাভাবিকভাবে চলে। তাহলে কি হলো যে যদি দেখি যে অর্নিথিন সাপ্লাই দিতে হয় তাহলে বুঝতে হবে যে এনজাইম 1 কাজ করে না। যদি সাইট্রোলিন সরবরাহ করা প্রয়োজন হয় তাহলে এনজাইম 2 কাজ করে না। অর্থাৎ এনজাইম 2 কাজ করে না মানে হচ্ছে যে এনজাইম 2 বা এনজাইম 1 তাদের নিয়ন্ত্রক যে জিন সেই জিনটায় কোনো সমস্যা হয়েছে, অর্থাৎ মিউটেশন ঘটতে পারে। দ্বিতীয় মিউটেশনের ক্ষেত্রে আর্জিনিনের পরিবর্তে সাইট্রোলিন সরবরাহ করলেও ছত্রাকটি বৃদ্ধি পেতে শুরু করে, অর্থাৎ এখানে অর্নিথিন অথবা সাইট্রোলিন তৈরির ধাপে বাধার সৃষ্টি হয়। দ্বিতীয় যেটা বলেছিলাম, সুতরাং সাইট্রোলিন অর্নিথিনের পরের ধাপে সৃষ্টি হয়। তাহলে প্রথমে অর্নিথিন, তারপর হচ্ছে সাইট্রোলিন। তৃতীয় মিউটেশনের ক্ষেত্রে আর্জিনিনের পরিবর্তে অর্নিথিন বা সাইট্রোলিন সরবরাহ করলেও ছত্রাকটা বৃদ্ধি পায় না। কারণ কি, যে অতএব আর্জিনিন ব্যতীত অন্য কোনো অ্যামাইনো অ্যাসিড প্রয়োগ করলে ছত্রাকটি বৃদ্ধি পেতে পারে না। অতএব এখানে আর্জিনিন তৈরি শেষ ধাপে বাধার সৃষ্টি, অর্থাৎ এনজাইম 3 এখানে কাজ করে না, এনজাইম 3। তাহলে প্রথম মিউটেশনের ক্ষেত্রে হচ্ছে এনজাইম 1, দ্বিতীয় মিউটেশনের ক্ষেত্রে এনজাইম 2 এবং তৃতীয় মিউটেশনের ক্ষেত্রে এনজাইম 3। অর্থাৎ প্রথম মিউটেশনে এনজাইম ও নিয়ন্ত্রক জিন কাজ করে না, এনজাইম উৎপাদন করতে পারে না, দ্বিতীয় ক্ষেত্রে এনজাইম 2, তৃতীয় ক্ষেত্রে এনজাইম 3। তার ফলে দেখা যায় যে প্রথম মিউটেশনের ক্ষেত্রে অর্নিথিন অথবা সাইট্রোলিন সাপ্লাই করলে হবে, দ্বিতীয় মিউটেশনের ক্ষেত্রে সাইট্রোলিন অথবা আর্জিনিন, এবং শেষ মিউটেশনের ক্ষেত্রে আর্জিনিন সাপ্লাই করতে হবে। তাইলে ওই মিউটেশনটা কালচার মিডিয়ামে বা গ্রো করবে। এর ফলে দেখা যাচ্ছে যে কোনো পদার্থ তৈরি বা বিশ্লিষ্ট হওয়ার বিভিন্ন ধাপের ক্রম জৈব রাসায়নিক মিউটেশনের সাহায্যে জানা যায়। তাহলে এখান থেকে বোঝা যায় যে যদি অর্নিথিন তৈরি করতে না পারে তাহলে এই জিনটা হয় না, যেটা আগেই বললাম। তাহলে এভাবে ধাপগুলো কোন ধাপে কোনটা হচ্ছে এভাবে জানা যায়। সুতরাং প্রত্যেকটি ধাপ নির্দিষ্ট জিন এনজাইমের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে। তাহলে এটা হচ্ছে এক এনজাইম অনুপল্প। তো সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ। আশা করছি পরবর্তী ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে করবে এবং রেগুলার পড়াশোনা করবে।